জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার শুরু থেকে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানা ক্ষেত্রে সংস্কারের কথা বলে এসেছে। এরই অংশ হিসেবে 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে, যার মধ্য থেকে আজ 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সংস্কারের ক্ষেত্রে আমরা মতৈক্যে পৌঁছাতে পারবো কি? সংস্কার বাস্তবায়নের মূল চ্যালেঞ্জগুলো কি? এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে, সেই সঙ্গে কৃতজ্ঞতা। আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং শুরুতে আমি বলছিলাম যে আজ 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশগুলোর আলোকে যদি আপনার মতামত জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ। আপনার কাছে কিছু বলার আগে মনের ভেতরে একটা যন্ত্রণা, গভীর যন্ত্রণা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। আজকে দিনের বেলায় আমাদের আদিবাসী ভাইয়েরা বোনেরা তারা একটা মিছিল করে ক্যারিকুলাম যে বোর্ড সেখানে গিয়েছে। ক্লাস 10-এর যে বই ছাপা হয়েছিল সেটার পেছন দিকে একটা গ্রাফিটি কয়েকটা ছিল। একটা গ্রাফিটি ছিল আদিবাসীর সমস্যাকে অ্যাড্রেস করে। এখন সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। কেন উঠিয়ে দেওয়া হলো এর জবাব এবং এর প্রতিবাদ করে জবাব দেওয়ার জন্য তারা শান্তিপূর্ণভাবে সেখানে মিছিলে গেছে। এখন একটা মহল লাঠি সোটা নিয়ে আগে থেকে প্রস্তুত হয়ে হকি স্টিক নিয়ে যেভাবে এই ছেলে মেয়েদেরকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, কমসে কম 25-26 জন আহত, তার ভেতরে অর্ধেক হাসপাতালে ভর্তি হয়ে 6 ইঞ্চি 7 ইঞ্চি করে সব স্টিচ করতে হয়েছে। পুলিশ সামনে এইভাবে প্রস্তুতি নিয়ে তারা যে হামলা চালালো, 24 ঘন্টার ভেতরে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তা নাহলে আমি জানি যে সকলেই আমার সঙ্গে একমত হবে। আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান এলো, তার আসলে আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো, এই ঘটনা আমাদের কি বার্তা দেয়? না, আমি সেই সাধারণ কনক্লুশনে আমি যাব না। আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি যে সরকারকে ব্যবস্থা নিতে হবে, আর তা না হলে আত্মরক্ষার জন্য আমরা পাল্টা আঘাতের জন্য সমস্ত বাহিনীকে, আমাদের বাহিনীকে আমি প্রস্তুত করতে বাধ্য হব। আমি সেই জায়গায় যেতে চাই না। আমি আশা করবো যে সরকার এটা করবে। এখন আপনি সংস্কারের প্রসঙ্গ আনলেন। আমাদের রাষ্ট্র যেই ধারায় চলেছে, খালি গত 16 বছর না, প্রায় অর্ধ শতাব্দী ধরে, সেই ক্ষেত্রে সকলেই একমত যে এইভাবে চলতে পারে না। রাষ্ট্র, সমাজ, অর্থনীতি সমস্ত জায়গায় এক ধরনের মৌলিক সংস্কার অপরিহার্য হয়ে গেছে। এই সংস্কারের, মৌলিক সংস্কারের দাবি নিয়েই কিন্তু আমরা আইবের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেছিলাম, আমিও সেখানে ছিলাম। সেই মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি নিয়েই আমরা স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে অস্থায়ী সরকারের অধীনে একত্রিত হয়ে জাতি হিসাবে আমরা অস্ত্র ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিলাম। স্বপ্ন ছিল যে আমাদের স্বপ্নের সেই দেশ আমরা প্রতিষ্ঠা করব এবং পাকিস্তানি ব্যবস্থা আর থাকবে না। আমরা সেটাকে মৌলিকভাবে পরিবর্তন করে ভিন্ন ধারায় আমরা পরিচালিত হব, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। এবং সেই পরিপ্রেক্ষিতে এই 72-এর সংবিধান গ্রহণ করা হলো। সেই সংবিধানের কিছু আর নাই। কাটা ছেঁচড়া করে 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 এটাকে ক্ষত বিক্ষত করে এমন জায়গায় চলে গেছে। আমাদের যদি সামনে আগাতে হয় তাহলে এই ক্ষত বিক্ষত যত ক্ষত আছে সেগুলো দূর করে 72-এর সংবিধানের মূল যে ভিত্তি, মূল স্পিরিট, যেটা উদ্ভব হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে, সেইখানে আমাদের ফিরে যেতে হবে। এখন সংস্কার খালি কনস্টিটিউশন তো না, সমস্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় করতে হবে। মানুষকে একটা কথা বুঝতে হবে, সবাই ভাবে সংস্কার মানে হলো রাজনীতির কাঠামোর সংস্কার। হ্যাঁ, রাজনীতির কাঠামোর সংস্কার দরকার, কিন্তু কোনো রাজনৈতিক কাঠামোর সংস্কার কার্যকর করা যাবে না যদি অর্থনৈতিক নীতিতে আমি মৌলিকভাবে সংস্কার না করি। আমাদের দেশ এখন তার অর্থনীতি পরিচালিত হচ্ছে তথাকথিত মুক্ত বাজার নীতি এবং দর্শনের ভিত্তিতে। বাজারের দর্শনটা কি? বাজারের দর্শন হলো যার টাকা আছে
তার কমান্ড ওভার দ্য মার্কেট অটোমেটিক্যালি হবে। সুতরাং যার আছে সে আরো বড় হতে থাকবে, সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে অল্প কিছু লোকের হাতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একটা বাহাস হয়েছিল, বলে যে আপনি খালি হিংসা করেন কেন, কিছু লোকের হাতে টাকা হোক, এক সময় চুয়ে পড়তে পড়তে এটা গরিবের কাছে যাবে। আমি চুয়ে এত গরিবের কাছে যায় না, এটাতে চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় মালয়েশিয়ায়, চলে যায় কানাডায়। বিগত সময় কিন্তু আমরা তাই দেখেছি। হ্যাঁ, তাই দেখেছি, এবং সেটা তো এখন প্রমাণিত হয়ে গেছে। এই সময়কালে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, এবং তার ভেতরে কমসে কম 14-15 লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তা আমি বললাম এইসব কথা। যাই হোক, মনে করায় দিলাম যে আমাদের দেশে এই যে মুক্তিযুদ্ধে আমরা মাধ্যমে দেশ স্বাধীন করলাম, তার আগে মুক্তিযুদ্ধ তো খালি 9 মাসের না, যেমন নাকি এই গণ অভ্যুত্থান খালি 2 মাসের ব্যাপার না, জুলাই আগস্টের ব্যাপার না, 16 বছর ধরে তো সংগ্রাম করতে হয়েছে। এবং আমরা করেছি, রাজনৈতিক দলগুলো করেছে, কমিউনিস্ট পার্টি করেছে, বামপন্থীরা করেছে, বিএনপি করেছে, কত শক্তি দল, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, তারা সংগ্রাম করে 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 একটা পটভূমি তৈরি করেছে। যাই হোক, আমরা যখন মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের ভেতরেও কিন্তু আমরা পরিষ্কারভাবে এটা ছিল যে কোন ধারায় আমাদের দেশকে পরিচালনা করব। কিন্তু অর্থনীতি রাজনীতির নির্ধারক হয়ে ওঠে। বাজার অর্থনীতি মানে হলো আধিপত্য হবে হলো টাকা আলাদা, যারা আছে। সুতরাং যার আছে সে আরো বড় হতে থাকবে, যে গরিব আরো গরিব হতে থাকবে। এই প্রক্রিয়া, বৈষম্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এটা খালি গত 16 বছর না, 16 বছরের আগে যারা ছিল তারা ধোয়া তুলসী পাতা ছিল না। এবং সত্যি কথা বলতে, একবারে প্রথম দিন থেকেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুখে বলা হয়েছে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কিন্তু সেটা পালন করার যোগ্যতা তখনকার আওয়ামী লীগের যে সরকার তার ছিল না। এবং সেই কারণেই তখন থেকেই, তখনও বঙ্গবন্ধু জীবিত আছেন, তখনও কিন্তু নব্য ধনিক শ্রেণী নামে একটা শ্রেণী গড়ে উঠল। এবং আমার সঙ্গে কথোপকথন বঙ্গবন্ধুর খুব আনন্দের সঙ্গে বললেন, সেলিম বিরাট কাজ করে আসছি, সমস্ত অফিসারদের ডেকে আমি বলে দিছি আমার আওয়ামী লীগের কর্মীরা অনেক কষ্ট করছে, জেল খাটছে, ওদের দিকে একটু দেখেন, ব্যবসা বাণিজ্য দিয়েন। ওই যে বললো ব্যবসা বাণিজ্য দিয়েন, লাইসেন্স দিল, এক হাতে লাইসেন্স নিয়ে আরেক হাতে বিক্রি করে কাঁচা টাকার মালিক হয়ে গেল। এবং এইভাবে নব্য ধনিক শ্রেণী তৈরি হলো। এবং এই যে শ্রেণীগতভাবে বিবর্তন আওয়ামী লীগের, আর এই বিবর্তনের ফসলে কি রাজনীতি সেবামূলক কাজ থেকে লাভজনক ব্যবসায় রূপান্তরিত হলো? অবশ্যই। বাজার অর্থনীতি অবশ্যম্ভাবীভাবে বাজার রাজনীতির জন্ম দিবে। সবকিছুই কেনা বেচার সামগ্রী। এবং লোকে বলে আমাদের দেশ যে জায়গায় এখন চলে এসেছে, সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা আর মন্ত্রীগিরির ব্যবসা। রাজনীতিতে কোনোভাবে কায়দা করে যদি ওইখানে পজিশন নিতে পারেন, তাহলে এক দাও মেরে আপনি কিন্তু শত হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। এখন সব খবরে খবর বের হয়ে যাচ্ছে। সংস্কৃতির পরিবর্তন আমরা কিভাবে করব? আচ্ছা, এখন এটা যদি করতে হয়, এটা কে করবে? এটা উপর থেকে হুকুম দিয়ে কেউ করে দিতে পারবে না। এখন এই যে বৈষম্য দূর করার বিষয়, এইটাকে যদি কেউ ব্যাখ্যা করে এইভাবে যে তোমরা এতদিন লুটপাট করেছো, আমরা এতদিন লুটপাট করতে পারি নাই, আমরা বঞ্চিত ছিলাম, সুতরাং দুই পক্ষই, তুমি কিছুদিন করেছো, আমি এখন লুটপাট করব, এইখানে বৈষম্য থাকবে না। লুটপাটের বৈষম্য দূর করা যদি মনে করে, তাহলে পরে জনগণ সেই সংগ্রামের সঙ্গে বা সেই পথের সঙ্গে কোনোদিন থাকবে না। চা বাগানের শ্রমিক এই বছর বেতন বেড়েছে 8.5 টাকা, অর্ধেকটা ডিমের দামের সমান বা অর্ধেকের একটু বেশি। চিন্তা করতে পারেন, যেখানে মূল্যস্ফীতির কলার গ্লাসে একেবারে বিপর্যস্ত মানুষের জীবন। আমাদের গার্মেন্টসের শ্রমিক 3 মাস 6 মাস ধরে বেতন পাচ্ছে না, সরকার নিশ্চুপ বসে আছে এবং তাদের উপরে হামলা চালাচ্ছে। কিন্তু যেই মালিক শ্রমিকদেরকে বঞ্চিত করছে, তাদের দিকে কিন্তু সরকারের কোনো ব্যবস্থা নেই। সবকিছু সুন্দর করে রাখতে হবে। 2 জন শ্রমিককে হত্যা করা হয়েছে, শ্রমিকদের উপর অত্যাচার চলছে। গ্রামের কৃষক তারা
ফলাতে গেলে পরে খরচ বেশি, কিন্তু পণ্যের মূল্য পায় না। বেগুন গ্রামে বিক্রি হয় 6 টাকায়, বা এখন ফুলকপির সময় আমি দেখে আসলাম 2 টাকা 4 টাকা করে নাকি বিক্রি হচ্ছে। আমার গ্রামে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে গেলাম, 10 টাকা করে কপি বিক্রি হচ্ছে। এইখানে ঢাকায় এটা 50 টাকা 40 টাকা। তো এইটা কি কমানো যায় না? আপনার বাজার অর্থনীতি চালু রেখে এটা করতে পারবেন। প্রান্তিক পর্যায়ে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই। এখন এত কথায় আমি যাব না, মূল কথা হলো আমাদেরকে মুখ ঘোরাইতে হবে, যেটা আমাদের অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধের সময়। এই দেশ হবে সমাজতন্ত্র অভিমুখী একটা দেশ, এবং সেইটা নির্বাচনের আগে, 70-এর নির্বাচনের আগেই আওয়ামী লীগ বলেছে, আর আমরা তো একেবারে প্রথম দিন থেকে বলে আসছি, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বৈষম্য দূর করতে হলে কমিউনিস্ট পার্টি থেকে শিক্ষা নিতে হবে। আমি অনুরোধ করব যারা বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু বিনয়ের সাথে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি বলছিলেন যে অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে, সেই স্বপ্ন যদি অধরাই থেকে যায়, এখন আসলে আমরা সেটাকে কিভাবে ছুব? না, এটার কারণ হলো কোনো কিছু ইতিহাসে খালি কল্পনা করলে বা সদিচ্ছা দ্বারা যদি পরিবর্তন হতো, তো বহু আগেই কিন্তু সমস্ত শোষণ বঞ্চনা থেকে মানুষ মুক্ত হতো। আমরা মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখেছিলাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ফুলের বাগান করব। ফুলের বাগান হলো না, হয়ে গেল ক্যাসিনোর বাগান। কারণ ক্যাসিনোর ধারায় অর্থনীতি চলছে, এবং সেই অর্থনীতি পরিচালনা করার জন্য তার যে পরিচালক মণ্ডলী, ম্যানেজমেন্ট বোর্ড, যেটাকে সরকার বলে আমরা আখ্যায়িত করি, সেটা তার কিছু না। এই লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য তার ম্যানেজিং কমিটি হিসেবে তাদের সেটাকে প্রতিষ্ঠা করা হয়, এবং তারা সমস্ত কিছু তাদের মতো করে সব ন্যারেটিভ ট্যারেটিভ সমস্ত কিছু করে। হাসিনা সরকারের সময় কি ছিল ন্যারেটিভ? উন্নয়ন চাই, উন্নয়নের জন্য স্থিতিশীলতা চাই, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই। ওর জন্য রাস্তায় স্লোগান শোনেন নাই, বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। এখন আমি অবাক হয়ে দেখি, মানুষের উপরে বিশ্বাস করে ছেড়ে না দিয়ে এখন কেউ কেউ বলার চেষ্টা করছে সংস্কার শেষ না করা পর্যন্ত আমরা ক্ষমতা ছাড়বো না, এই অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে এখন স্লোগান কি এরকম তাহলে হবে যে বারবার দরকার সংস্কার পার্টির সরকার, এবং সংস্কার পার্টি গড়ার জন্য একটি পক্ষ এটাও বলার চেষ্টা করছে যে গণহত্যার বিচার না হয়ে নির্বাচন হবে না। হবে না, একটা না, বারবার নানা যুক্তি দিচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য হাসিনা একভাবে যুক্তি দিত, এখন যদি একটা ভিন্ন কায়দায় একই জিনিস করা হয়, তাহলে আমি বলবো যারা এইসব কথা বলে তারা জনগণের উপর তাদের আস্থা নেই। তারা মনে করে আমরা না হলে কেউ করতে পারবে না। হয় দুইটার একটা হবে, হয় ঘটনাটা এই যে জনগণের উপরে আস্থা নাই, সুতরাং আমি যা করার করব, আর তা না হলে তারা হয়তো মনে করে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন তো কোনো দিন হারাম এই দেশে করা যাবে না, সুতরাং জনগণের প্রতিনিধি কোনোদিন তাদের বক্তব্য, জনগণের বক্তব্য অনুযায়ী দেশ শাসন করতে পারবে না। সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার। এখন যেগুলো আলোচনায় চলছে সেগুলো হলো উপর ভাষা কতগুলো সংস্কারের প্রশ্ন, কিন্তু আমার প্রশ্ন হলো সংস্কারগুলো করবে কে? সংস্কারগুলো করবে হলো জনগণ, এবং জনগণের মতামতের ভিত্তিতে সেই মতামতটা কারা দেবে? তাদের প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা যাতে সত্যি সত্যিই জনগণের প্রতিনিধি হয়, সেই নিশ্চয়তা বিধানের জন্য প্রয়োজন অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো অপরিহার্য সেইটাই হাত দেওয়া হলো জরুরি কাজ। আর অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, একটা সুপারিশ থাকতে পারে, একটা টকিং পেপার হয়ে থাকতে পারে ভবিষ্যতে। খালি ভবিষ্যৎ নির্বাচিত সরকার তো শুধু না, যেই সরকার গঠন করুক না কেন, আমাদের সবসময় দাবি থাকবে যে জনগণের সঙ্গে কনসালটেশন, তার যে বিভিন্ন সংস্থা সকলের মতামতের ভিত্তিতে
এই সংস্কারগুলো। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আমাদের রাজনীতিতে সংস্কারের প্রস্তাবনা কিংবা সংস্কারের উদ্যোগ নতুন কিছু নয়, কিন্তু সংস্কারের বাস্তবায়নের মূল চ্যালেঞ্জগুলো আপনি কি দেখছেন সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সংস্কার বাস্তবায়ন ও চ্যালেঞ্জ, এই শিরোনামে আজকের আলোচনা আমার মুখোমুখি হয়েছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, সংস্কারের উদ্যোগ কিংবা প্রস্তাবনা, সুপারিশ, এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু বিরল যে ঘটনা সেটি হচ্ছে মতৈক্যে পৌঁছানো। সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি দেখেন? দেখুন, আপনার দুইটা প্রশ্ন একসঙ্গে জড়িয়ে ফেলেছেন। চ্যালেঞ্জগুলো কি, এটা একটা, আরেকটা হলো মতৈক্য। মতৈক্য তো হবে না, শ্রেণী বিভক্ত সমাজে কোনোদিন মতৈক্য হবে না, চূড়ান্ত মতৈক্য হবে না, কতগুলো পয়েন্টে হয়তো মতৈক্য হবে। এখন যেই মতৈক্যটা দরকার সেটা হলো আমাদের ভেতরে নানা মত থাকবে, মতের বৈচিত্র্য থাকবে, কিন্তু মতের বৈচিত্র্য থাকলেই আমি আপনার উপরে লাঠি নিয়ে হামলা চালাবো আর আপনি আমার উপরে লাঠি দিয়ে হামলা চালাবেন, এইটার বাইরে আমাদের একমত হওয়া উচিত যে একটা সুসভ্যভাবে আমরা এটা মীমাংসা করব কিভাবে এবং কার দায়িত্ব এটা মীমাংসা করার। আমি বলবো, যদি গণতন্ত্র চেতনা সম্পন্ন কেউ হয় তার অবশ্যই অবশ্যই বলতে হবে যে এটার ফয়সালা নিতে হবে জনগণের দ্বারা। আমার মত, আপনার মত, জনগণ ঠিক করবে যে কোন মত অনুযায়ী আমরা চলব। এই জনগণের ক্ষমতায়ন, ওর জন্য আমাদের কনস্টিটিউশনে এখনো আছে মৌলিক কনস্টিটিউশন, এইগুলোতে হাত দেওয়া চলবে না। প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ এবং সেই মালিকানা সে প্রয়োগ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধিদের দ্বারা অভিব্যক্ত হয়। এবং সেটা খালি পার্লামেন্টে অভিব্যক্ত হবে তা না, ক্ষমতা কিন্তু ছড়িয়ে থাকে পার্লামেন্টে, যেমন কেন্দ্রে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, একেবারে তৃণমূল পর্যায়ে যে স্ট্রাকচারগুলো আমাদের গড়ে তুলতে হবে এবং সেইখানে প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। সেই কারণে স্থানীয় সরকার ব্যবস্থার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না এটাকে সংস্কারের ব্যাপারে এইবার যে কমিশন করেছে তারা কি প্রস্তাবনা দিবে, কিন্তু আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং আর্থিক সক্ষমতা সহ পরিপূর্ণ ক্ষমতায়ন তাদের দেওয়া উচিত। এমপিদেরকে খালি আইন তৈরি করো আর কেন্দ্রীয় সরকারের তদারকি করো, কিন্তু কোথায় ব্রিজ তৈরি করতে হবে, কোথায় স্কুল কমিটি হবে, কোথায় পরিকল্পনা করতে হবে, বটম আপ, নিচের থেকে উপরের দিকে জিনিসটা নিয়ে আসতে হবে। সব পরিকল্পনা কিন্তু আমাদের মাথার ভেতরে আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা তো আমাদের হাতে নেই। এটা হলো আমাদের একটা দুর্বলতা। এখন প্রশ্নটা হচ্ছিল যে সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো এইখানেই। শ্রমিক, একজন শ্রমিকের মূল্য নাই সমাজের কাছে। গার্মেন্টসের মালিকা, সাদেকা, একজন যদি বিদায় হয়ে যায় আর 500 টাকা দিয়ে আরেকজন সাদেকাকে নিয়ে আসতে পারবে, কিন্তু সমস্ত গার্মেন্টস শ্রমিক একসঙ্গে যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু কারো বাপেরও ক্ষমতা নেই যে আমাদের দেশের অর্থনীতিকে চালু রাখে। সুতরাং তারা, মালিক শ্রেণী সবসময় ভয় পায় যে তারা যাতে শ্রেণীবদ্ধভাবে সমবেতভাবে কোনো দাবি উত্থাপন না করে, ওর জন্য বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তাকে অসচেতন করে রাখার চেষ্টা করে, তাকে লোভ দেখায়, তাকে ভয় দেখায়, এইভাবে করে। কিন্তু এই শ্রমিকই যখন বুঝতে পারবে যে আমরা সবাই একত্র হলে পরে বিরাট শক্তি এবং আমাদের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, দেশের 95% মানুষের স্বার্থে এই সংস্কারগুলো করা প্রয়োজন এবং সেই দাবি নিয়ে সচেতন হয়ে যে সে যখন রাস্তায় নামবে, সেটাই হলো সংস্কার বাস্তবায়ন করার সঠিক পথ। এইবার হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান দেখেছেন। শেখ হাসিনার মতো জাদ্রেল একজন ফ্যাসিস্ট ডিক্টেটর, 1 ঘন্টার ভেতরে তাকে কিন্তু পালিয়ে চলে যেতে হলো এই দেশ ছেড়ে, ক্ষমতা ছেড়ে দিয়ে। সুতরাং বুঝে নেন ছাত্র গণ অভ্যুত্থানের কত পাওয়ার। কিন্তু শ্রমিক গণ অভ্যুত্থান তো এখনো দেখেন নাই, সেটা আরো 1000 গুণ শক্তিশালী হবে এবং এরকম ছেঁড়া বেড়া হবে না, কারণ তারা প্রস্তুতি নিয়ে নামবে,
পরিকল্পনা নিয়ে নামবে, সাংগঠনিক কাঠামো এবং চেতনা নিয়ে নামবে, এবং সেটার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। ওর জন্য আমি অনেক সময় বলি জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে, কৃষকরা এই কথাটা বুঝে ভালো যে জমি বর্গা দেওয়া যায়, কিন্তু স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে বর্গা দিয়ে টের পেয়ে গেছে, খালেদার কাছে বর্গা দিয়েও টের পেয়েছি, ইউনূসের কাছে বর্গা দিয়ে বসে থাকবো নাকে তেল দিয়ে, টের পাবেন। আমার কাছে বর্গা দিয়ে বসে থাকলেও টের পাবেন, কিচ্ছু হবে না। মানুষকে দাঁড়াইতে হবে, শিখাইতে হবে যে মানুষ তুমি তোমার দাবিতে দাঁড়াও। কিন্তু আমরা তো মধ্যবিত্ত শ্রেণী থেকে আগত, আমাদের ভিতরে টেন্ডেন্সি থাকে, যেমন লজিক আপনি পড়েছেন নিশ্চয়ই, হয়তোবা লজিকে একটা ফ্যালাসি আছে, আই টাচ দ্য টেবল, টেবল টাচেস দ্য গ্রাউন্ড, সো আই টাচ দ্য গ্রাউন্ড। শ্রমজীবী মানুষের পক্ষে আমি কথা বলি, সুতরাং আমার হাতে ক্ষমতা দিলে এইটারই অর্থ দাঁড়াবে শ্রমজীবী মানুষের ক্ষমতা। নো, শ্রমজীবী মানুষকে সরাসরি ক্ষমতা নিতে হবে, এবং দেশের এসপি হবে কে, ডিসি হবে কে, ব্যাংকের ম্যানেজার হবে কে, এবং সাধারণ সৈনিক হবে কে, পুলিশ হবে কে, এই যে বিদ্রোহটা হবে, গণঅভ্যুত্থানটা হবে এটার ভিতরে, এবং সেটা বিপ্লবের কায়দায় হবে, পুরানো ব্যবস্থা থাকবে না, সমস্তটা নতুন ঢেলে সাজিয়ে নতুন করে করা হবে। মুক্তিযুদ্ধের পর তখনও বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে আটক, তাজউদ্দিন সাহেব এসে নির্দেশ জারি করলেন যে আমি থানায় থানায় মিলিশিয়া ক্যাম্প করব, এবং দেশ চালাবে মুক্তিযোদ্ধারা। সব মুক্তিযোদ্ধার নাম লেখেন, ওইখানে যারা ইঞ্জিনিয়ার তারা এই ইঞ্জিনিয়ারিংয়ের চিফ হবে, যারা ডাক্তার ডাক্তারের চিফ হবে, ইত্যাদি ইত্যাদি, সমস্ত পোস্ট তাদের হাতে থাকবে। বঙ্গবন্ধু এসে এই সিদ্ধান্ত নাকচ করে দিলেন, এবং আমরা তখন দাবি করেছিলাম যে অস্থায়ী বিপ্লবী সরকার করেন। বঙ্গবন্ধু সেটাও নাকচ করে দিলেন, নাকচ করে দিয়ে বলে যে না, আমি নিয়মতান্ত্রিকভাবে চলব। পুরানো ব্যবস্থার ধারাবাহিকতা, উনি প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিয়ে প্রাইম মিনিস্টার হলেন, পার্লামেন্টারি সিস্টেম চালু করে দিলেন। যার ফলে কি হলো, পুরানা ব্যুরোক্রেসি, পুরানা আমলাতন্ত্র, পুরানা পেনাল কোড, সমস্ত কিছু আগের ধারায় আমার সমস্ত স্বপ্নটাকে গ্রাস করা শুরু করলো, এবং শেষ পর্যন্ত সেটাই, পুরানোটাই সাকসেসফুল হয়েছে, নতুনটা দাঁড়াইতে পারে নাই। কারণ যেটা পুরানো ব্যবস্থা সেটার একটা স্বাভাবিক শক্তি থাকে, কারণ হাজার বছর লক্ষ বছর ধরে সে শোষণের ভিত্তিতে মানুষের মনোজগৎ থেকে শুরু করে সমস্ত সমাজ সংসার সমস্ত রন্ধে রন্ধে সে কিন্তু ঢুকে আছে। আর সেই জায়গা থেকে 24-এর গণঅভ্যুত্থানের পর সেই ব্যবস্থায় আমরা কোনো পরিবর্তন আনতে পেরেছি কিনা, সেই জায়গাটায় আপনাকে কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশবন্ধুর এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের পর সার্বিক ব্যবস্থায় কোনো পরিবর্তন তখন আনা সম্ভব হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের পরও কিন্তু আমরা একই ঘটনার পুনরাবৃত্তিই দেখছি। সত্যি সত্যি এটা খুবই দুঃখজনক। প্রথম কথা হলো, কোনো কিছু খালি মনের ইচ্ছার জোরে করা যায় না, এটা গেল বলে ফিলসফিতে ভলেন্টারিজম, কিংবা আরেকটা আছে ঠিক অপোজিট, ওটাকে বলে ফ্যাটালিজম। কিছু করতে হবে না, হাত পা গুটিয়ে বসে থাকো, যা হওয়ার তা তো হবেই, এবং ইতিহাসের গতিতে এটা চলবে। এটাও ঠিক না। কোনো পরিবর্তন আনতে হলে তার একটা বিজ্ঞানসম্মতভাবে সেই জিনিসটাকে আগায়, এবং তার ভেহিক্যাল যেটাকে বলে চালক কি শক্তি, কোনো না কোনো সমাজের একটা শ্রেণীকে সেখানে দায়িত্ব নিতে হয়। ছাত্র সমাজ বিরাট ভূমিকা পালন করেছে ঐতিহাসিকভাবে, সেইটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আমার বিশ্লেষণ হলো, এইটা যেমন গর্বের বিষয়, আমাদের সম্পদ, এটা আমাদের দুর্বলতার কারণও বটে। কারণ ছাত্র সমাজের ভেতরে, শ্রমিক শ্রেণীর ভেতরে, মেহনতি মানুষের ভেতরে যেমন নাকি একটা বিপ্লবী শত প্রবৃত্ত একটা বিপ্লবী আমেজ থাকে, তার চরিত্রের ভেতরে রন্ধে রন্ধে ঢুকে আছে, সেটা ছাত্রের ভেতরে থাকে না। একটু লোভ দেখালে এটা হয়ে যায়। গণঅভ্যুত্থানের 5 মাসের এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখছি যে ঐক্য বিনষ্টের নানা উদাহরণ এটা হবেই, কারণ ক্লাস ইন্টারেস্ট গুলো করবে। যেমন আমি একটা যদি প্রশ্ন করি, শোনা যাচ্ছে
যে একটা রাজনৈতিক দল হবে নতুন, এবং তারা ইতিমধ্যে কতগুলো প্রসেস শুরু করেছে। আমাদের পলিটিক্যাল পার্টি হিসাবে ইলেকশন কমিশনের কাছে আমাদের আয় ব্যয়ের হিসাব দিতে হয়। এখন আমি ইলেকশন কমিশনকে সরাসরি বলতে চাই, সরকারকেও বলতে চাই, কোনো একটা রাজনৈতিক দল গঠন করার আগেই যদি কয়েকশো কোটি টাকা খরচ হয়ে যায়, সেই টাকা কার কাছ থেকে আসলো, কিভাবে আসলো, সেইটার হিসাব কি নিতে হবে না? তাহলে কিভাবে টাকা আসে যে রূপায়ণ বিল্ডিংয়ে 2টা ফ্লোর ধরে একটা অফিস করে ফেলে, হেলিকপ্টারে করে মিটিং করতে যায়? আমরা তো ছাত্র ছিলাম, ডাকসুর ভিপি ছিলাম, জাতীয় ছাত্র নেতা। আমরা তো ট্রেনে চড়েছি, 3rd ক্লাসে গেছি, খুব বেশি হলে কষ্ট হলে পরে হয়তো একটা স্লিপিং বার্থ পাওয়া যায় কিনা চেষ্টা করতাম। যাই হোক, সেগুলো কথা। কিংবা আমি তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, এবং অনেক কিছু তাদের কাছ থেকে শেখার আছে। কিন্তু আমার একটা অবাক লাগলো, 6 দিন ডিবি অফিসে রেখে দিয়ে তারপর হঠাৎ, আমরা তো খবর পাচ্ছি না, হঠাৎ দেখলাম টেলিভিশনে যে আমরা আন্দোলন প্রত্যাহার করিলাম। পরে তারা বলল যে আমাদের অত্যাচার করা হয়েছে, বাধ্য হয়ে আমরা এটা করেছি। আমরা জেল খাটি নেই, আমাদেরকে ক্যান্টনমেন্টে ঝুলায় অত্যাচার করে নেই। তো এইটুকুই যদি কাবু হয়ে আমি আমার ভুল পাল্টে ফেলি, তাহলে তো হবে না। আরেকটা পয়েন্ট হলো, কথাটা খুব কারেক্ট, যে আমরা হয়তো একটু ওল্ড ফ্যাশন। আদু ভাই এইসব ভাষা টাষা এগুলো বুঝি না। আধুনিক ভাষা যেটা অ্যাট্রাকটিভ, একটা শব্দ বের হয়েছে ন্যারেটিভ, বয়ান। বয়ান যদি ঠিক মতো না হয় তাহলে পরে কিছু করা যাবে না। সুতরাং বয়ানটা ঠিক মতো করাটাই হলো আসল কাজ। কিন্তু লড়াইটা কিন্তু বয়ানের কম্পিটিশন না, লড়াই হলো শ্রেণী স্বার্থের কম্পিটিশন সমাজে। সেইটা যদি না বুঝতে পারি, আপনার অজান্তেই দেখবেন পুরানো ব্যবস্থা আপনার সমস্ত স্বপ্ন, সমস্ত কিছুকে গ্রাস করে আপনাকেও পরিবর্তন করে দিচ্ছে। আপনার ভেতরে সেই বিপ্লবী জায়গাটা আর থাকবে না। থাকলেও সেটাকে আড়াল করার জন্য আপনি ছদ্মবেশে বিপ্লবী সেজে থাকবেন, বিপ্লবী বুলি আওড়াবেন, কিন্তু অন্য কিছু হবে না। এবং গণ অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকগুলো পক্ষ থাকলেও প্রত্যেকের স্বার্থের সমীকরণ আলাদা। এখন যেটি দেখা যাচ্ছে, সবাই নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে তৎপর। সরকারের দায়িত্ব কি ছিল, এইটা ইউনূস সাহেবের সঙ্গে আলোচনার সময়ও আমরা এটা বলেছি। আপনি কি কোনো বিপ্লবী সরকার না, আপনি কি কোনো রেগুলার সরকার না, আপনি কি অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে একটা খারাপ অবস্থা ছিল, এইখান থেকে একটা ডেমোক্রেটিক ইলেক্টেড অবস্থায় আপনি নিয়ে যাবেন সরকারটা, একটা ইলেক্টেড গভর্নমেন্ট যেতে হয়, এবং সেইটার জন্য প্রয়োজনীয় সংস্কার করবেন। এইটা ভালো মতো মনোযোগ সেইখানে দেওয়া উচিত। দ্বিতীয়ত, সরকারের কতগুলো রুটিন কাজ থাকে। আমরা তো সরকার ছাড়াও তো চলতে পারতাম, কিন্তু এই রুটিন কাজগুলো কি? আইন শৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থা, জনসেবার যে কার্যক্রম, দ্রব্যমূল্য। মানুষ আজকে নাজেহাল হয়ে গেছে। শাকসবজির দাম একটু কমেছে, এখন শীতকালের সবজি উঠেছে বলে, কিন্তু কয়দিন আগেও তো শাকসবজির দামও উঠে গেছিল। এবং এটা সরকারি হিসাব, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাব, যে এই সময়কালে 10% ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতির হার হলো। মূল্যস্ফীতির এই চাপের সাথে সাথে নতুন করে যুক্ত হচ্ছে ভ্যাটের চাপ। ভ্যাটের চাপ, এই যে হলো কোশ্চেন। সরকারের নীতি এইখান থেকেই বোঝা যায়। ভ্যাট না বাড়ালে পরে IMF এর হুকুম এসেছে, সেটা করতে হবে। তা হাসিনা সরকারও তাই করতো। সে বলতো আমি কি করব, আমাকে ভ্যাট বাড়াইতে হবে, রেশনিং ব্যবস্থা করা যাবে না, বাজার অর্থনীতি চলতে হবে, তা না হলে দুনিয়ার সঙ্গে আমি চলবো কে। তাহলে আমি ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, এই দেশের নীতি কি আপনি ঠিক করেন, আপনার সরকার ঠিক করে, নাকি IMF, ওয়ার্ল্ড ব্যাংক তার দ্বারা নির্ধারিত হয়ে যায়? বা ইন্ডিয়ার আদানি, আজকে ইন্ডিয়ার যে ভারতের যে বৃহৎ পুঁজি, তারা ভারতবর্ষের সাধারণ মানুষেরও শোষণ করে। তারা যদি নিজের দেশের শোষিত মানুষের বিরুদ্ধে হয়, তাহলে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কি কোনো ভালোবাসা থাকবে? কিন্তু আমরা সব চুক্তি ফুক্তি করে রেখেছি, এবং একটা রিজিয়নাল ইম্পেরিয়ালিস্ট ফোর্স হিসেবে এটা ডেভেলপ করছে। আর গ্লোবালি সিচুয়েশনটাও তো আর একটু নতুন রূপান্তর কতগুলো এসেছে। ট্রাম্প সরকার এখন আসবে। ট্রাম্প বুঝে গেছে যে 1 নম্বরের দিন শেষ হয়ে গেছে। আমেরিকা আর বেশি দিন 1 নম্বরে থাকতে পারবে না। যদি সে টাকা পয়সা ইউক্রেনে যুদ্ধ অস্ত্র পাঠাও, সারা দুনিয়ায় গণতন্ত্র রক্ষাকারী হিসেবে আমি ভূমিকা পালন করতে গেলে আমি নিজের জানি বাঁচে না, অন্য দেশেরই কি করব। ওর জন্য সে এখন ইকোনমিক কম্পিটিশন, অর্থনীতিকে চীনকে কিভাবে ঠেকাবে, ব্রিক্সকে কিভাবে আটকাবে,
কেননা ডলার সুপ্রিমেসি, ডলার দিয়ে যে দুনিয়ার ডলারের শিকল দিয়ে যে বেঁধে রেখেছিল, সেই জিনিসটা যদি নাই হয়ে যায় তাহলে আমেরিকাকে কেউ তো পাত্তাই দেবে না। সুতরাং এই উপমহাদেশে, সাউথ এশিয়ায় ভারতের ভূমিকা, সেইটাকে কিভাবে ইকুয়েট করে আমেরিকা, এইগুলো জটিল রাজনৈতিক প্রশ্ন, যেগুলো সম্পর্কে অভিজ্ঞতার আলোকে জিনিসটা করতে হবে। আমি খুশি হতাম যদি এই যে সমন্বয়করা আমাদের সঙ্গে আমাদের একটু সুযোগ দিত ওদের কথা শোনার জন্য, আর আমাদের অভিজ্ঞতাগুলো যদি একটু সে শোনার ব্যবস্থা করত। এবং সেই কারণে আমি বলবো যে দেখেন, আজকে এভরিথিং জয় করে তবু ভয় কেন তোর যায় না, রবীন্দ্রনাথের একটা গান আছে। এত বিশাল বিজয়, এবং বাঙালি বিরাট বিরাট বিজয় অর্জন করেছি আমরা, কিন্তু আমরা দুর্ভাগা জাতি। আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। এইবারও এরকম দিকেই যাচ্ছে কিনা একটু ভয় আমার মনের ভেতরে সৃষ্টি হয়েছে। এবং এটা যদি এইখান থেকে যদি সরকার বা সরকারের ভেতরে, একটা সরকার না তো, এখানে একই সরকারের ভিতর নানান রকম, এ বলে একরকম, ও বলে আরেক রকম, এইটা প্রোক্লেমেশন দিতে হবে। এবং প্রোক্লেমেশন ভাষা ওরা যেটা ড্রাফট করেছে দেখেছেন, এটা তো আমাদের 30 লক্ষ মানুষের সঙ্গে তার বিশ্বাসঘাতকতা করা, তার রক্তের অবমাননা করা। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের যে ভিত্তি, সেইটাকে বিরোধিতা করে, সেইটার অপোজিশন করে, সেটাকে নেগেট করে আপনি আরেকটা প্রোক্লেমেশন নিয়ে আসবেন, আরেকটা দ্বিতীয় প্রজাতন্ত্র দাঁড় করাবেন, এই ষড়যন্ত্র চলবে না। এবং এইটা করতে চাইলে আমি সেদিন সারাইরি উদ্যানে বলেছিলাম, বোঝার জন্য, সুবিধার জন্য, যে আওয়ামী ন্যারেটিভ, মুক্তিযুদ্ধ সম্পর্কে আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী বয়ান, সেইটা একটা বিকৃত বয়ান। জয় বাংলা বলে চুরি করেছে, জয় বাংলা বলে সন্ত্রাস করেছে, জয় বাংলা বলে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, বঙ্গবন্ধু বলে, স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। আওয়ামী বয়ানকে কবর দিতে হবে, কিন্তু আওয়ামী বয়ানকে কবর দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে যদি কবর দিতে চেষ্টা করেন তাহলে খবর আছে। এবং আমি নিজেও এই 77 বছর বয়স হয়ে গেছে, আমি রাজনীতিতে নতুন করে সংকট তৈরি করতে পারে। কোনটা? জুলাই প্রোক্লেমেশনের যে আলোচনাটা চলছে, অবশ্যই এটা কোনোদিন হবে না। এটা কারো জুলাই প্রোক্লেমেশন কেন দরকার? জুলাই মাসের ঘটনা ঘটে গেছে কবে? তার 8 মাস পরে এটা অনেকটা খায়রুল হকের ইয়ের মতো জাজমেন্ট দিয়েছিল, শর্ট জাজমেন্ট, যে আগামী 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তারপরে যখন ফুল জাজমেন্ট হলো, সম্ভবত 2 বছর পরে উনি রিটায়ার করার পরে ফুল জাজমেন্ট লিখলেন, সেখানে আর সেই জিনিসটা আর নাই। তো এরকমই তো হবে। এখনকার এটা কে বলছে? ছাত্র সমাজের ভেতরে তো আরো সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র ফ্রন্ট আছে, ছাত্র দল আছে, এবং এই সমন্বয়কদের বাদ দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বাদ দিয়ে তাদের যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, তারাও তো আলাদা করে বসে তারা কতগুলো মুভমেন্ট করছে। এই যে আদিবাসীদের উপরে আজকে যে হামলা হলো, তো আমাদের ইয়েরা কোথায়? এটা কি বৈষম্য নয়? এর বিরুদ্ধে কি তারা কোনো তাদের দায়িত্ব হলো এখন ন্যারেটিভ তৈরি করো। ন্যারেটিভ তৈরি করা হবে কেন? এবং একটার পর একটা অজুহাত তৈরি করা হচ্ছে। কারা করছে আমি সেটা চিহ্নিত করে বলতে চাই না। ভোটারের বয়স 17 বছর করতে হবে, তার মানে সেই নতুন করে ভোটার তালিকা করতে আরো 2 বছর দাবিও কেউ জানাচ্ছে। এখন যদি আদিবাসীদের সঙ্গে একটা সংঘাত লেগে যায়, তাহলে বলবে যে আমাদের তো ইলেকশন করার ইচ্ছা ছিল, কিন্তু এটা তো পারলাম না। চিরদিন দরকার অন্তর্বর্তীকালীন সরকার। কোন একটি মহল কি আসলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি তো মনে করি সেটা আওয়ামী লীগ তো অবশ্যই আছে হয়তোবা। কেননা তারা মনে করে যে এই গভর্নমেন্ট যদি ফেল করে, তাহলে পরে মানুষের ভিতরে এটা চলে আসবে যে খারাপ ছিল শেখ হাসিনা, তবে মন্দের ভালো শেখ হাসিনার সরকারকে ফেরত নিয়ে আসে, এই আশায় বসে আছে। কিন্তু এই আশায় ঘুরে বালি। আওয়ামী লীগকে মানুষ আর মন থেকে গ্রহণ করবে না। এইটা আমাদের ইতিহাসে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টির 7 বছরের মাথায় যুক্তফ্রন্টের নির্বাচনে সেই মুসলিম লীগের কবর হয়ে গেল। তখন যুক্তফ্রন্ট তৈরি করা হয়েছিল। আজকেও সময় এসেছে
আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এগুলোকে বাদ দিয়ে এদেরকে সব মানুষ দেখে ফেলেছে। এদেরকে বাদ দিয়ে আসলে ইতিহাস থেকে আমি কতটা এটা বলি, শিক্ষা নেই সেটিও একটি প্রশ্ন। এইটা ইতিহাস, এটা বলছি আপনার কথাটা বলা, এটা হেগেলের কোটেশন, উই লার্ন ফ্রম হিস্ট্রি দ্যাট উই ডু নট লার্ন ফ্রম হিস্ট্রি। খুব ইন্টারেস্টিং ওয়েতে বলেছে। ইতিহাসের এইটাই শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এবং আমরা ওই যে বললাম যুক্তফ্রন্ট, এখন এই 4টা শক্তি, এদেরকে মানুষ দেখেছে, এদের সরকার দেখেছে, এগুলো বাদ। এখন এর বাইরে একটা নয়া যুক্তফ্রন্ট আমাদের গঠন করতে হবে। সেটাই হলো পথ যদি আমরা আগাইতে চাই। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।